শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, 17ই মে সারা বিশ্বে পালিত হবে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। আমরা আজ এ প্রসঙ্গে কথা বলবো। উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। অনেকেই নীরবে এই রোগে ভুগতে থাকেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত এর লক্ষণ প্রকাশিত না হয়, এর জটিলতা না দেখা যায়, ততক্ষণ পর্যন্ত তিনি ডাক্তারের শরণাপন্ন হয় না। ফলে তিনি মরণঘাতী অথবা বিপজ্জনক অবস্থায় পৌঁছে যেতে পারেন। আমরা আজকে আলাপ করব উচ্চ রক্তচাপ হলে কি করবেন এই প্রসঙ্গে। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ যুক্ত হচ্ছেন। আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন সরাসরি, তারা আমাদের এই বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন করতে পারবেন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে তার সমাধান সূত্র খুঁজতে পারবেন। পরিচয় করে দিচ্ছি আমাদের বিশেষজ্ঞদের সাথে। আছেন ডাক্তার এম শফিক, তিনি হৃদরোগ বিশেষজ্ঞ এবং সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ, ইউনাইটেড হসপিটাল। ডক্টর শফিক, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে ডাক্তার সিরাজম মনিরা, তিনি হৃদরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল মেডিসিন, কার্ডিওলজি, আইচান স্কুল অফ মেডিসিন। ডাক্তার সিরাজম মনিরা, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আমরা স্টুডিওতে ডাক্তার শফিক আপনার কাছে আসি। আমরা বলছি বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এই যে উচ্চ রক্তচাপ দিবসে কিছু প্রতিপাদ্য আছে, বেশ কয়েক বছর ধরে কাছাকাছি রকমের প্রতিপাদ্য নিয়ে বা সারা বিশ্বে পালিত হচ্ছে উচ্চ রক্তচাপ দিবস। কি সেই প্রতিপাদ্য এবং কেন একই থিমে এত বছর ধরে চলছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এবার উচ্চ রক্তচাপের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। মানে আপনি আপনার ব্লাড প্রেশার শুদ্ধভাবে আপনি নিরূপণ করুন এবং এটাকে কন্ট্রোল করুন, তাহলে বেশি দিন বাঁচতে পারবেন। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে 2021 থেকে। এই একই প্রতিপাদ্য লাস্ট 3 ইয়ার্স যাবৎ চলছে। ঠিক তার আগের বছরে ছিল মেজার ইউর ব্লাড প্রেশার, এখানে অ্যাকুরেটলি শব্দটা ছিল না। আচ্ছা, তার আগের বছরে ছিল যে নো ইয়োর নাম্বার, মানে আপনি আপনার নাম্বারটা জানুন। নাম্বার বলতে এখানে ব্লাড প্রেশারটাই বোঝানো হয়েছে। কিন্তু এই অ্যাকুরেটলি শব্দটা কেন যোগ করা হলো, সেটার পিছনে সবচেয়ে বড় কারণ হলো ব্লাড প্রেশার যদি আপনি সঠিকভাবে মাপতে না জানেন, তাহলে ভুল মাপবেন। ব্লাড প্রেশার হয়তো ওভার এস্টিমেশন হবে অথবা আন্ডার এস্টিমেশন হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কাজে একটা পেশেন্টের ব্লাড প্রেশার নাই, আপনি তার ব্লাড প্রেশার মেপে বেশি পেলেন এবং তাকে ওষুধ দিয়ে দিলেন, এটা কিন্তু এই পেশেন্টের জন্য মোটেই সুখকর না। আর ইনফ্যাক্ট উচ্চ রক্তচাপ হয়ে গেছে এটা কিন্তু আমরা কেউ মানতে চাই না। আমি ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে বলি। সেটা হলো, এখন পৃথিবীতে উচ্চ রক্তচাপ যতজন আছে, আমরা কি সবাইকে ডায়াগনোসিস করতে পারছি না। 46% পেশেন্ট ডায়াগনোসিস হয় এবং ট্রিটমেন্ট পায়। 42% পেশেন্ট এই ট্রিটমেন্টটা পাচ্ছে। 46% পেশেন্ট আনঅ্যাওয়ার, তারা জানেই না তাদের উচ্চ রক্তচাপ আছে। আর যারা চিকিৎসা পাচ্ছে, অনলি 21% পেশেন্টের ব্লাড প্রেশার কন্ট্রোল থাকছে। কাজেই আমরা যদি ব্লাড প্রেশার সঠিকভাবে নিরূপণ না করতে পারি, তাহলে এই ডায়াগনোসিসটাও সম্ভব না এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে এই মানে উচ্চ রক্তচাপ কন্ট্রোলও সম্ভব না। কাজেই এই থিমটা আসলে অত্যন্ত একটা ভালো থিম, যেটা হয়তো আরও কয়েক বছর চলবে। অনেক ধন্যবাদ ডক্টর শফিক। আবার দর্শক, আপনাদেরকে মনে করিয়ে দিই, আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইউনাইটেড হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার এম শফিক। আপনাদের নিজেদের অথবা প্রিয়জনের কারো যদি হৃদরোগ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে প্রশ্ন করতে পারেন। ডাক্তার শফিক, যেই প্রসঙ্গটি আসলো যে উচ্চ রক্তচাপ বা রক্তচাপ আমাদের সঠিকভাবে মাপতে হবে, তাহলে আগে জানা দরকার যে সঠিক মাপটা আসলে কি। এই বিষয়ে যদি একটু বলেন যে কোন রেঞ্জে থাকলে আমরা বলবো যে তিনি সঠিক মাত্রায় আছেন। এইখানে সবচেয়ে বড় কথা, আমরা সঠিকভাবে মাপতে জানি কিনা, এটা স্বাস্থ্যকর্মীদের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা আমরা নিয়মিত ব্লাড প্রেশার মাপি, তারাও কিন্তু অনেকেই অনেক সময় সঠিকভাবে মাপি না সময়ের স্বল্পতার কারণে, অথবা পেশেন্টরাও অনেক সময় ভালো বোঝেন না যে কীভাবে মাপতে হবে, কারণ হোম মেজারমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। অফিস মেজারমেন্টে যদি কোনো পেশেন্ট মানে তাদের চেম্বারে আসেন, তখন উনি সাধারণত একটু টেনশনে থাকেন, ভয়ে থাকেন। সেক্ষেত্রে কারো ব্লাড প্রেশার খুব বেশি বেড়ে যেতে পারে এবং কোনো ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় ব্লাড প্রেশার কমেও যেতে পারে, যেটাকে বলি আমরা মাস্ট হাইপার টেনশন। মানে তার ব্লাড প্রেশার কিন্তু আগে বেশি ছিল, কিন্তু চেম্বার আসবার পর তার ব্লাড প্রেশার কমে গেছে। অথবা বেশিরভাগ ক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যায়, যেটাকে আমরা বলি হোয়াইট কোট হাইপারটেনশন। আদৌ তার ব্লাড প্রেশার কিন্তু বেশি নেই, চেম্বারে আসবার পর দেখা গেলো তার ব্লাড প্রেশার বেশি পাওয়া যায়, সে চেম্বারে গেলেই বেশি।
সুতরাং এই ব্লাড প্রেশারকে যদি আমরা হাইপার টেনশন হিসাবে নেই, আমি এখানে একটু বলে রাখি, সেটা হলো হাইপার টেনশন আর উচ্চ রক্তচাপ এটা কিন্তু সেম জিনিস না। রক্তচাপ বেড়ে যাওয়াটাকে আমরা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলি না। কারণ আপনি যদি বসে আছেন, দাঁড়ালে ব্লাড প্রেশার বেড়ে যাবে, হাঁটলে ব্লাড প্রেশার আরও বাড়বে, দৌড়ালে ব্লাড প্রেশার আরও বাড়বে। এটাকে আমরা বলছি ফিজিক্যাল এক্সারশন। ঠিক মেন্টাল এক্সারশনের সাথে সাথে ব্লাড প্রেশার বাড়তে শুরু করে, এবং সেই জিনিসটা যদি আমরা এটাকে ধরে না নিই, তাহলে অনেকাংশেই আমরা ওভার এস্টিমেশন করব। পেশেন্টদেরকে প্রথম ধাপে যদি ওষুধ দিয়ে দেই, তাহলে ব্লাড প্রেশার অতিমাত্রায় কমে যেতে পারে এবং পেশেন্ট মাথা ঘুরে পড়ে যেতে পারে। সেই জন্য হোম মেজারমেন্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। একেবারে প্রথম ধাপেই ব্লাড প্রেশার মেপেই আমরা বলবো না পেশেন্টের হাইপার টেনশন হয়েছে। অন্তত কয়েকদিন কয়েকটা রিডিং দেখে তারপর আমরা সাব্যস্ত করব যে এই পেশেন্টের উচ্চ রক্তচাপ হয়েছে। এটা হলো একটা দিক। আর একটা হলো ব্লাড প্রেশার কীভাবে মাপবো, সেটাও ইম্পর্টেন্ট। পেশেন্ট আসলে সঙ্গে সঙ্গে যদি ব্লাড প্রেশার মেপে নেই, তাহলে ঠিক প্রাথমিক অবস্থায় যে পেশেন্টের অ্যাংজাইটি, টেনশন এগুলো থাকবে, সেগুলোর কারণে ব্লাড প্রেশার বেশি থাকবে, সেটা আগেই বলেছি। কাজেই প্রথমত তাকে কাউন্সেলিং করব, কাম অ্যান্ড কোয়াইট করব, 5টা মিনিট আমরা সময় নেব। পেশেন্ট বসে থাকবে এবং তার হাতে আমরা বিপি কাপ লাগিয়ে আমরা প্রথমত তার সিস্টোলিক ব্লাড প্রেশারটা, যেটাকে প্রথম সাউন্ড আমরা কানে পাই, সেটা ঠিক পালসের মাধ্যমে আমরা পেতে পারি। যখন পালস ব্লাড প্রেশার তুলে যখন এই পালসটা আমরা আর পাবো না, তারপরে 20 থেকে 30 মিলিমিটার উপরে তুলবো ব্লাড প্রেশার, তারপরে আস্তে ধীরে ব্লাড প্রেশার ছাড়তে থাকবো। ঠিক এই মুহূর্তে পেশেন্ট কোনো কথা বলবেন না, কথা বলে কিন্তু ব্লাড প্রেশার একটু বেড়ে যেতে পারে এবং সেটা ফলস রিডিং হতে পারে। তো ব্লাড প্রেশার তখন আস্তে আস্তে ছাড়বো এবং কানে স্টেথো দিয়ে শুনবো এই সাউন্ডটা। যখন প্রথম সাউন্ডটা পেলাম, সেটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার। তারপর আস্তে আস্তে ছেড়ে তারপর শেষের দিকে যখন এই সাউন্ডটা একেবারে চলে গেল, সেই সাউন্ডটাকে আমরা বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার পেয়ে গেলাম। ঠিক ব্লাড প্রেশার যখন মেপে আপনি পেলেন 130/80, কিন্তু আমরা তার 2 মিনিট পরে আবার একটু ব্লাড প্রেশার দেখে নেব এই একই হাতে, এবং তখন দেখলাম যে ব্লাড প্রেশারটা 120/80। তাহলে ট্রুলি দিস 120/80, রাইট? তো এই ব্লাড প্রেশারটাকে আমরা ধরে নেব এবং প্রথম ধাপে আমরা ব্লাড প্রেশার 2 হাতেই মাপবো। কারণ অনেক সময় 2 হাতে 2 রকম ব্লাড প্রেশার থাকতে পারে কিছু জটিলতার কারণে, সেগুলো আমরা পরে আসবো হয়তো। তো সেই জটিলতা আছে কিনা সেটাও আমরা দেখে নেব একই ধাপে 2 পাশে ব্লাড প্রেশার মেপে। এইভাবে আমরা ব্লাড প্রেশার মাপবো এবং হোম মেজারমেন্টের ক্ষেত্রেও পেশেন্টদেরকে আমরা এটা শিখিয়ে দেবো যাতে করে হোম মেজারমেন্টটাও ঠিক একইভাবে হতে পারে এবং অ্যাকুরেটলি ব্লাড প্রেশার মাপতে পারে। খুব গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আসলে, কারণ আমরা এখন যেই প্র্যাকটিস দেখছি বাংলাদেশে, বেশিরভাগ সময় হসপিটাল সেটিংয়ে আমরা যাচ্ছি, কেউ একজন খুব অল্প সময়ের ভেতরে এটা মেপে তারপরে কিন্তু লিখে ফেললেন যে আমার ব্লাড প্রেশার 140, 80 অথবা 130, 50, হোয়াট এভার ইট ইজ। এটি তাহলে তো আপনি যে শুরুতেই বলেছেন, এবং এই যে উচ্চ রক্তচাপ দিবসের বা হাইপারটেনশন ডে যেটা, তার যে প্রতিপাদ্য মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, তার বিরুদ্ধে কিন্তু তাহলে বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে প্র্যাকটিসটা কিন্তু আমরা আদর্শ প্র্যাকটিস বলতে পারি না। এটা নির্ভর করে পারসন টু পারসন। আমি ধরেন আমার ক্ষেত্রেও যদি বলি, বা আমার মনে হয় আজকে যেই দর্শকরা দেখছেন তাদের প্রায় বেশিরভাগ মানুষের আমি বলবো যে এক্সপেরিয়েন্স হচ্ছে যে হসপিটালে যাওয়ার পরে আপনি যেই পদ্ধতিটা বলেছেন, পদ্ধতিটা আসলে অনুসরণ করা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা অনুরোধ করতে পারি এবং আমাদের আমন্ত্রণ থাকবে যে এই পদ্ধতিগুলোর ব্যাপারে ফিজিশিয়ানরাও জানুক এবং তারাও এটা আসলে পালন করুক। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, দেখি তিনি কি প্রশ্ন করেন। দর্শক, স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন, ডাক্তার শফিক উত্তর দেবেন। শুভ সকাল, আমি খালেদা পারভিন। আমি প্রশ্ন করছি হচ্ছে আমার ছেলের ব্যাপারে। আমার ছেলের বয়স হচ্ছে 32 বছর। ওর প্রেশারটা অনেক বেশি থাকে, মানে সিস্টোলিকের চাইতে ডায়াস্টোলিকটাই বেশি থাকে। ডায়াস্টোলিক মনে করেন 100, 105 এরকম হয়ে যায়, আর সিস্টোলিকটা 140 এরকম। ওর বাবারও অ্যাবনর্মাল প্রেশার ছিল, উপরেরটা 260 সিস্টোলিক হয়ে যেত, নিচেরটা 100 মানে ডায়াস্টোলিক 140 হয়ে যেত। ও স্ট্রোক করে মারা গেছে 2001-এ। এখন আমি ছেলেকে নিয়ে খুব টেনশনে আছি, বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, কেউ ওর প্রেশারটা কন্ট্রোলে আনতে পারে নাই। এখনো ওষুধ খাচ্ছে হচ্ছে বাইজোরান 5/40 রাতে খাচ্ছে, আর সকালে খাচ্ছে নেভিটা 5।
এখন আমি আপনাদের কাছে একটা কাইন্ড এবং একটা ওয়াইড সাজেশন চাচ্ছি আমার এই একটা মাত্র ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তার যে চিন্তা ভাবনাটা আপনি একটু যদি বলেন একটা সঠিক কী করেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, তারপর আমি আপনাকে বলবো যে ঠিক এই মুহূর্তে কোন ওষুধ দিব বা কীভাবে দেবো সেটা একটু বলা মুশকিল। সবচেয়ে ভালো হয় আপনি সকালে সন্ধ্যায় 2 বেলা ব্লাড প্রেশার মেপে এটাকে লিখে ফেলেন, লিখে এটা চার্ট করেন। এবং অলরেডি আপনি হয়তো শুনেছেন যে ব্লাড প্রেশার আমরা কীভাবে মাপতে চাই, সেটা সেইভাবে ব্লাড প্রেশার মেপে তার একটা চার্ট তৈরি করেন। তারপর এই চার্টটা নিয়ে কোনো কার্ডিওলজিস্টকে দেখান, উনি হয়তো দেখে শুনে তারপর ব্লাড প্রেশার ওষুধ রিঅ্যাডজাস্ট করে দেবেন। এবং এখানে একটু বলে রাখি, ব্লাড প্রেশার অবশ্যই 130/80 নিচে থাকতে হবে। যদি এইটা থাকে তাহলে ভবিষ্যতে কমপ্লিকেশনস হবার রিস্ক কম থাকে। যেমনটি হয়েছে আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে, উনি স্ট্রোক হয়ে মারা গিয়েছেন। কাজেই অবশ্যই হাইপারটেনশন একটা মরণঘাতী, যেটা শুরুতেই আমাদের সঞ্চালক সাহেব উনি বলেছেন। কাজেই আমরা ব্লাড প্রেশারকে 130/80 নিচে রাখতে চাই। আপনি একবার না হোক দুবার বা বারবার আপনি ডাক্তারের কাছে যে এই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন, নিশ্চয়ই ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ উনি যে ওষুধ পাচ্ছেন এর বাইরেও ওষুধ দেবার সুযোগ রয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে এখানে আরেকটি বিষয় যেহেতু তুলেছেন আমাদের সম্মানিত দর্শক যিনি প্রশ্নটি করলেন, আমি একটু কানেক্ট করি এটির সাথে। যে তিনি বলেছেন যে এই যে ছেলেটির কথা, তার বাবাও কিন্তু এই উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। পারিবারিক ইতিহাস কি আসলে সন্তানাদি তাদের ভেতরে কি উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে? এরকম কি কোনো সম্ভাবনা আছে এখানে? রাইট। উচ্চ রক্তচাপের যদি আমরা কারণগুলো খুঁজি, প্রথমত যে উচ্চ রক্তচাপের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, সেটা হচ্ছে 95% ক্ষেত্রে, যেটাকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন। আর বাকি 5% ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কিছু কারণ বা সেকেন্ডারি কারণ আমরা খুঁজে পাই। তো এই 95% ক্ষেত্রে যেটা কারণ, এর মধ্যে একটা হচ্ছে ফ্যামিলিয়াল। যে ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ আছে সেই ফ্যামিলিতে এই উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা বেশি থাকে। এবং ইয়াং এজে, যেমন 32 ইয়ার্স তার উচ্চ রক্তচাপ হয়ে গিয়েছে। সাধারণত উচ্চ রক্তচাপের শুরু হয় সাধারণত একটু বয়স বাড়লে, তখন এটা বেশি হয়। এবং এল্ডারলি পার্সনদের ক্ষেত্রে প্রায় 50% এল্ডারলি পার্সনের মোর দ্যান 60 ইয়ার্স অফ এজ, 50% পেশেন্টের কিন্তু উচ্চ রক্তচাপ থাকে। কিন্তু 30 ইয়ার্সের পরে থেকে এই উচ্চ রক্তচাপ যদিও হতে শুরু করে, তবে অতটা কমন না। তো যাদের ফ্যামিলিয়ালি হাইপারটেনশনের আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই উচ্চ রক্তচাপ খুব আর্লি এজে হতে পারে। সেই জন্য খুব সাবধানে থাকতে হবে যাদের ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ আছে এবং আর্লি উচ্চ রক্তচাপ হয়, তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন। আমরা অনলাইনে যুক্ত করছি ডাক্তার সিরাজুম মনিরাকে। তিনি যুক্তরাষ্ট্রের থেকে যুক্ত হচ্ছেন, স্কুল অফ মেডিসিন মাউন্ট সিনাই নিউ ইয়র্ক থেকে। ডাক্তার সিরাজুম মনিরা, আমরা ডাক্তার শফিকের কাছ থেকে খুব সুন্দর করে শুনেছি যে উচ্চ রক্তচাপ কিভাবে মাপতে হবে এবং আমাদের যে প্রক্রিয়াটা আসলে ফলো করা উচিত সেই জায়গাটায়, এবং এখানে নতুন অনেক ধারণা যুক্ত হয়েছে। একই সাথে আপনার কাছ থেকে শুনবো উচ্চ রক্তচাপের যে কারণ, যে ঝুঁকিগুলো আছে সেটা আসলে কেমন, এবং এখানেও আমাদের সাম্প্রতিক কোনো গবেষণা নতুন কোনো ধারণা দিচ্ছে কিনা যেগুলো আমাদের জানা দরকার এই মুহূর্তে। আসলে উচ্চ রক্তচাপকে সবচেয়ে প্রথম ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। উচ্চ রক্তচাপ আসলে দুই ভাগে ভাগ করা হয়, একটা বলা হয় যে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। তো প্রাইমারি যেটা, সেটার আরেকটা নাম হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন, যেটা বয়সজনিত কারণে বা ফ্যামিলিতে যদি থাকে তাহলে এটা হতে পারে, বা সাধারণত 50-এর উপরে হয়ে থাকে, মানে খুব কমই 40-এর নিচে মানুষের হয়ে থাকে। এটাকে বলা হয় এসেনশিয়াল বা প্রাইমারি হাইপারটেনশন, যেটার আসলে নির্দিষ্ট কোনো কারণ নেই। মানে বয়সজনিত কারণ, সাথে হয়তো যে আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর, যেমন ডায়াবেটিস যদি থাকে, কোলেস্ট্রল যদি থাকে, অথবা যদি কেউ স্মোক করে তাদের হয়তো আরেকটু আগে হয়। আরেকটা বলা হয় যে সেকেন্ডারি হাইপারটেনশন, সেটার আসলে যথেষ্ট। সেকেন্ডারি মানেই হচ্ছে যে এটা অন্য কোনো কারণে এই হাইপারটেনশনটা ডেভেলপ করে, এটা আসলে হচ্ছে যে প্রাথমিক কোনো হাইপারটেনশন না। যেমন এটা হতে পারে যে কোনো হরমোনাল কারণে হতে পারে, যেমন থাইরয়েডের ডিজিজ হলে হতে পারে, বা অন্যান্য হরমোনের যে অনেক সময় যে মেয়েদের হয় যে পলিসিস্টিক ওভারি, সেখান থেকে বেশি পরিমাণ হরমোন রিলিজ হয়ে সেখান থেকেও ব্লাড প্রেশার হতে পারে। আমরা এই দেশে আমেরিকাতে যেমন দেখি যে
ড্রাগ নেওয়ার কারণে বা অতিরিক্ত অ্যালকোহল পানের জন্য ব্লাড প্রেশার হতে পারে। আরেকটা হচ্ছে যে স্লিপ অ্যাপনিয়া, আমরা একটা জিনিস বলি যে ঘুমের মধ্যে যারা নাক ডাকেন বা ঘুমের মধ্যে হচ্ছে যে দম বন্ধ হয়ে যায় বেশি মোটা হবার জন্য স্লিপ অ্যাপনিয়া বলা হয়, তার জন্য একটা ব্লাড প্রেশার হতে পারে। এরকম আসলে অনেকগুলি কারণ, মানে অন্য কোনো কারণে যদি ব্লাড প্রেশার সবচেয়ে বেশি হয়ে থাকে। আর একটা হচ্ছে যে কিডনি জনিত ডিজিজ, যেমন নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম, সবগুলোতেই অনেক উচ্চ রক্তচাপ তৈরি হতে পারে। তো সেগুলোকে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। আর যেটার তেমন কোনো কারণ থাকে না নির্দিষ্ট বয়সজনিত কারণ, সেটাকে বলা হয় প্রাইমারি অর এসেনশিয়াল হাইপারটেনশন। আচ্ছা, আর জি, জি এটার সাথেই যদি আমরা একটু যুক্ত করছি যে এই যে কারণগুলোর কথা যেটা বললাম, যে ঝুঁকিগুলোর বিষয়ে আলোচনা করলেন, এই ঝুঁকিগুলোর বিশেষ করে সেকেন্ডারি যে প্রসঙ্গটা, যদি কারণটা জানা যায় যে এই কারণে বোধহয় তার এই হাইপারটেনশনটা হয়েছে, সেটা কি ওই কারণটা সরিয়ে নিলে তার ব্লাড প্রেশার আবার স্বাভাবিকভাবে ফিরে আসার সম্ভাবনা থাকে? হ্যাঁ, খুবই সম্ভাবনা থাকে। আসলে আমি যেটা বললাম যে এটা শুধুমাত্র যে রক্তের ব্লাড প্রেশার হাই ব্যাপারটা একেবারেই তা না। তো সেই জন্য সেকেন্ডারি প্রাইমারি হাইপারটেনশন তো একটা যেটা আমাদের ব্যাপার যে আমরা নিয়মিত ওষুধ খাবো একটা বয়সের পরে, কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশনটা কিন্তু অনেক ক্ষেত্রে একেবারেই কিউরেবল, আমরা যেটা বলি একদমই সেরে যাওয়ার মতো। যেটা আমি বললাম যে স্লিপ অ্যাপনিয়া, মোটা হওয়ার জন্য যেটা হয় যে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায়, বা যারা অতিরিক্ত নাক ডাকেন, স্লিপ অ্যাপনিয়ার তা ওনারা কিন্তু যদি ওই যে সিপ্যাপ মেশিন একটা ট্রিটমেন্ট আছে, কিংবা ইভেন ওয়েট রিডাকশন, যদি ওজন কমানোর মাধ্যমে ওনার স্লিপ অ্যাপনিয়াটা সেরে যায়, সেই ক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপটাও একেবারে সেরে যায়। থাইরয়েডের ডিজিজে যদি নির্দিষ্ট সময়ে ডায়াগনোসিস করা যায় এবং ওটা যদি একসময় কিউর হয়ে যায়, তাহলে কিন্তু ব্লাড প্রেশারটাও চলে যায়। মানে এরকমভাবে যদি কোনো ড্রাগের কারণে বা অ্যালকোহলের কারণে হয়ে থাকে, সেটা যদি বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশনই হচ্ছে এমন একটা হাইপারটেনশন যেটা অন্য কোনো কারণে হয় এবং যেটা একেবারেই সেরে যেতে পারে যদি সেই ফ্যাক্টরটা আমরা সরিয়ে নিতে পারি। জি, অনেক ধন্যবাদ ডক্টর সিরাজ মনিরা। কারণ আমার মনে হয় এই বিষয়ে অনেকের প্রশ্ন থাকে যে উচ্চ রক্তচাপ হলে বুঝি আমার সারা জীবন ওষুধ খেতে হবে, নির্ভর করতে হবে। কিন্তু আমরা কিন্তু এই দুটো আলাদা ধরন বুঝতে পারলে আমরা বুঝবো যে আসলে ওষুধ ছাড়াও এটাকে ম্যানেজ করা সম্ভব। আমাদের সাথে একজন দর্শক প্রশ্ন নিয়ে যুক্ত হচ্ছেন। দর্শক, আপনার প্রশ্নটি করুন এবং আমরা চেষ্টা করছি উত্তর দেওয়ার। পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি রংপুর বিভাগ থেকে বলছিলাম, আবুল কালাম আজাদ। জি, আমি একজন হৃদরোগ পেশেন্ট। হ্যাঁ, আমি 16 সালে রিং করাইছি মেইন আর্টারিতে। তো এখন বর্তমানে মাঝে মাঝে আমার ব্যথা করে, ব্যথা করে। রংপুরে একজন আচ্ছা, আমরা বোধহয় বুঝতে পেরেছি। আপনার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আমরা মনে হয় প্রশ্নটির জিস্ট বুঝতে পেরেছি। ডাক্তার শফিক, আমার মনে হয় আপনি এই বিষয়ে একটু পরামর্শ দিতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। আপনার মাঝে মাঝে ব্যথা করে, এই ব্যথাটা আসলে হার্টের জন্য কিনা আমার সন্দেহ আছে। হার্টের ব্যথা যদি আমরা একটু বলি যে সেটা হলো বুকের ব্যথা হলে হার্টের ব্যথা, এই ব্যাপারটি ভাববার কোনো কারণ নেই। কারণ বুকের ভেতরে অনেক কিছু আছে, মাংসপেশি আছে, বুকের ভেতরে বেশ কিছু অর্গান আছে হার্ট ছাড়া, তার মধ্যে লাংস অন্যতম। এবং লাংসের উপরে যে পর্দা আছে সেটার ব্যথার জন্য বুকে ব্যথা করতে পারে, মাসল পেইন বুকে ব্যথা করতে পারে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হচ্ছে বুকের ব্যথার, সেটা হচ্ছে অ্যাংজাইটি অর টেনশন। এই জিনিসটা আমরা অনেক সময় ওভারলুক করি যে অ্যাংজাইটি বা টেনশনের কারণে যদি বুকে ব্যথা হয়, সেই ব্যথাটা কী রূপ হয়। তার আগে আমরা একটু বলে আসি হার্টের ব্যথা কোথায় হয় বা হার্টের ব্যথা কী রূপ হয়। হার্টের ব্যথা দুইভাবে হতে পারে। একটা হলো হার্ট অ্যাটাকের ব্যথা, যেটা তীব্র বুকে ব্যথা হবে এবং এক আঙ্গুল দিয়ে দেখানো যাবে না। পেশেন্ট হাতটা পুরো বুকের উপরে নেবে, নিয়ে বলবে যে আমার এখানে ব্যথা হচ্ছে, এবং তীব্র ব্যথা। পেশেন্টের শরীর ঘেমে যাবে, প্রচণ্ড ভয় হবে, বোধহয় আমি এখনই মারা যাচ্ছি, এই ধরনের একটা ব্যথা।
এবং এই ব্যথার অনেক সময় গ্যাস্ট্রিকের ব্যথার সাথে স্যামুলেট করতে পারে, প্রচুর জ্বালাপোড়া করছে, বুক জ্বালাপোড়া করছে, পেশেন্ট একটার পর একটা অ্যান্টাসিড খাচ্ছে কিন্তু ব্যথাটা কোনো ক্রমেই কমছে না, শরীর ঘেমে যাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে তাকে ইমিডিয়েটলি ডাক্তারের শরণাপন্ন হতে হবে, স্পেশালি হসপিটালে। তো এইটা হচ্ছে হার্ট অ্যাটাকের ব্যথা, যেটা শুয়ে থেকে বসে থেকে যে কোনো অবস্থায় হতে পারে। আর একটা হলো হার্টের রক্তনালীতে যদি ব্লক থাকে, তার রক্তনালীতে শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে যে ওই অংশটা হার্টের রক্ত সঞ্চালনটা যখন পরিশ্রমের কাজ করবে তখন পর্যাপ্ত পাবে না। সেই জন্য যখন পরিশ্রম করবে, হাঁটবে, দ্রুত হাঁটছে, তখন তার বুকে ব্যথা করবে, ঠিক সিমিলারলি পুরো বুক জুড়েই। এবং দাঁড়িয়ে গেলে অথবা হাঁটার গতি স্লো করলে ব্যথাটা চলে যাবে। এটা কিন্তু মাঝে মাঝে হবে না, কারণ ইট ইজ ভেরি মাচ প্রেডিক্টেড। পেশেন্ট জানবে সে এতটা পথ হাঁটলে, এতটা দ্রুত হাঁটলে অথবা এতটা সময় হাঁটবার পরে তার বুকে ব্যথা আসে, তাকে অপেক্ষা করতে হয়, দাঁড়িয়ে থাকতে হয় অথবা হাঁটার গতি কমিয়ে দিতে হয় এবং তারপর সে হাঁটতে পারে। এটা কিন্তু প্রতিদিন হবে, মাঝে মাঝে না। আর মাঝে মাঝে বুকে ব্যথা সাধারণত যদি এক আঙ্গুল দিয়ে আমরা দেখাতে পারি এখানে ব্যথা হচ্ছে অথবা এইখানে ব্যথা হচ্ছে অথবা এইখানে ব্যথা হচ্ছে, সাধারণত এই ব্যথাগুলো হার্টের না। পিন পিন করে ব্যথা কেউ বলবে সুই দিয়ে খোঁচা দিচ্ছে অথবা ঝিমঝিম করছে, এই ধরনের ব্যথাগুলো হার্টের না। এই ধরনের ব্যথাগুলো সাধারণত অ্যাংজাইটি বা টেনশনে। এবং একটা জিনিস পেশেন্টকে বললে খুব চমৎকারভাবে পেশেন্টরা বলেন যে আপনার এই ব্যথাগুলো যখন আপনি খুব ব্যস্ত থাকেন কোনো কাজে, রান্নার কাজে ব্যস্ত থাকতে পারেন, অফিসের কাজে ব্যস্ত থাকতে পারেন অথবা বাইরে ঘোরাফেরা করছেন, বাড়িতে আত্মীয় স্বজন আসছে, বন্ধু বান্ধব আসছে, তাদের সাথে কথা বলছেন, তখন কি ব্যথাটা করে? তখন পেশেন্ট বলছে না, তখন তো আমি বুঝিই না। সেটাই। অর্থাৎ তাহলে কখন বোঝেন? যখন উনি রেস্টে থাকেন, টেনশন করবার মতো পর্যাপ্ত সময় ওনার আছে, তখন ব্যথা করে। তাহলে এই ব্যথাগুলো অ্যাংজাইটি রিলেটেড। ওকে, একটা চমৎকার ডিস্টিংশন, পার্থক্য কিন্তু আপনি করে দিলেন যে কোনটা হার্টের ব্যথা এবং কোনটা আসলে তা না। আরেকটি প্রশ্ন মনে হয় যিনি দর্শক করেছিলেন, অনেকের প্রশ্ন থাকবে যে উনি বলেছেন একটি কথা, রিং পরিয়েছিলেন তিনি 2016 সালে। অনেকের একটা প্রশ্ন থাকে যে হার্টে যারা রিং পরান, স্টেন্টিং যেটাকে বলি, এই রিং পরানোর কত বছর পর্যন্ত এটি ভালোভাবে সার্ভিস দেয় এবং এটি কি আবার কোনো এক সময় রিপ্লেস করা বা পরিবর্তন করার প্রয়োজন পড়ে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি রিং পরিবর্তন করা যায় না। রিং ওইখান থেকে চাইলে কেউ বের করে নিয়ে আসতে পারবে না, প্রথম কথা এটা। রিং সাধারণত মানে কতদিন ভালো থাকবে, ইট ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। কোনো পেশেন্ট 3 মাসের মাথায় দেখা যাবে রিংয়ে ব্লক হয়ে গেছে নতুন করে। আচ্ছা, ইউজুয়ালি 5 to 10% ক্ষেত্রে রিংয়ে আর নতুন করে ব্লক হতে পারে। 5 to 10% ক্ষেত্রে, 90 to 95% ক্ষেত্রে রিং ভালোই থাকে, দীর্ঘদিন ভালো থাকে। আর হার্টের রক্তনালীতে যে ডিজিজগুলো হয়, মানে প্যাক জমে, চর্বি জমে রক্তনালী শুরু হয়ে যায়, এই চর্বি জমার যে ঘটনাটা, এটাকে আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ বা চর্বি জমা, প্ল্যাক জমে যায়। এইটা জমে যাওয়ার যে মানে যে ইয়েটা, প্রাদুর্ভাবটা, সেটা কিন্তু প্রোগ্রেসিভ ডিজিজ। নট দ্যাট যে আজকে জমে গেছে ওষুধ খেলাম আর জমবে না, নট দ্যাট। কিন্তু ঔষধ খেলে, লাইফস্টাইল মডিফিকেশন করলে এই চর্বি জমে যাবার প্রাদুর্ভাবটা কমে আসে, থেমে যায় না। কাজেই রক্তনালীতে যখন স্টেন্ট লাগানো হয়, সেই এলাকায় নতুন করে আবার চর্বি জমে এই স্টেন্টটা ব্লক হতে পারে বা শুরু হয়ে যেতে পারে, সেটাও হতে পারে। হলে পরবর্তীতে ওই স্টেন্টের ভিতরে বেলুন দিয়ে এটাকে বড় করে ঠিক করে দেওয়া যেতে পারে। ইদানিং ড্রাগ এলুটিং বেলুন আছে, সেটা দিয়ে বড় করলে এটা অনেকদিন টিকে থাকে, অথবা প্রয়োজনে এখানে নতুন করে আবার স্টেন্ট দেওয়া যেতে পারে। কোনো ক্ষেত্রে সেটা সম্ভব না হলে বাইপাস সার্জারির অপশন থেকেই যায়। আচ্ছা, ডাক্তার সিরাজুম মুনিরা, আপনার কাছে ফিরছি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের মনে আছে যে আমরা বলি যে আদর্শ রক্তচাপ যেটি, সেটি নিচেরটা 80, উপরেরটা 120, এই রেঞ্জ যুগের পর যুগ ধরে আমরা শুনে আসছি। আসলে আবার কখনো কখনো এটাও আসে 130 কাউকে পাওয়া যাচ্ছে, ডাক্তার বলছেন যে ঠিক আছে, এটা নিয়ে বেশি চিন্তা করবেন না। আসলে কোন জায়গাটায় আমরা একটু আস্থার সাথে, নিরাপত্তার সাথে নিজেদেরকে রাখতে পারবো এবং এ বিষয়ে সর্বশেষ কোনো গবেষণা, ইন্ডিকেশন আছে কিনা? খুবই সুন্দর একটা প্রশ্ন আসলে, এবং সময় উপযোগী প্রশ্ন আমি বলতে পারি। আসলে আমাদের এখানে যেটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান সোসাইটি অফ কার্ডিওলজির একটা গাইডলাইন আছে, যেটা লাস্ট আপডেটেড হয়েছে গত বছর 2023-এ।
সেখানে আমাদের আসলে কাট অফ ভ্যালুটা আরো নামিয়ে নেওয়া হয়েছে। আগে যেমন বলা হতো যে 130 বা 130 বা 80 উপরে থাকলে তাহলে আমরা উচ্চ রক্তচাপ হিসেবে ধরে থাকি, কিন্তু আসলে এই কাট অফ ভ্যালুটা এখন যেটা 120/80। সো 100, এটার কারণও একটা আছে যে 130 থেকে কেন 120-এ নামিয়ে নেওয়া হলো। আমরা যেটা করি যে 120 থেকে 130-এর মধ্যে আসলে আমরা চিকিৎসা বা ওষুধ শুরু না করলেও আমরা যেটা বলা হয় যে লাইফস্টাইল মডিফিকেশন, মানে আপনার জীবন ধারণ পরিবর্তন করে এটাকে কন্ট্রোলের মধ্যে রাখার একটা ব্যবস্থা যাতে করা হয়, সেই জন্য একটু নিচ থেকে এটা ধরা হয়েছে সতর্কতামূলক। এবং এই যে আমরা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান সোসাইটি অফ কার্ডিওলজি অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে যে 140-এর উপরে কোনোভাবেই হচ্ছে যে পেশেন্টের যদি রিস্ক ফ্যাক্টর মানে ডায়াবেটিস বা কোলেস্টেরল বা স্মোকিং এর হিস্ট্রি নাও থাকে তবুও আমরা ওষুধ শুরু করে থাকি, যেটা আগে ছিল 130-এর উপরে। আগে 130-এর উপরে থাকলে সাথে হচ্ছে রিস্ক ফ্যাক্টর থাকলে তবেই হচ্ছে যে ওষুধ শুরু করা হতো। তো এটা একটু কিছুটা বাংলাদেশে সম্ভবত ফলো করা হয় ইউরোপিয়ান সোসাইটি গাইডলাইন। ইউরোপিয়ান সোসাইটি গাইডলাইনে আসলে 130, 120, ইভেন 140 পর্যন্ত নর্মাল ধরা হয়, 140 থেকে 60 পর্যন্ত আসলে স্টেজ 1 বলা হয়। সো আমরা বলে থাকি 120 থেকে 30 হচ্ছে এলিভেটেড, 130 থেকে 40 হচ্ছে স্টেজ 1, আর ইউরোপিয়ান সোসাইটি গাইডলাইন 140 থেকে 160-কে বলা হয় স্টেজ 1। সো আমরা হচ্ছে 140-এর উপরে কোনোভাবেই ওষুধ ছাড়া রুগীকে ওষুধ দিয়ে থাকি। 140-এর উপরে অবশ্যই সেটা রোগীর অন্য রিস্ক ফ্যাক্টর থাকুক বা না থাকুক, আর বাংলাদেশে যদি ইউরোপিয়ান সোসাইটি গাইডলাইন ফলো করা হয় সেই ক্ষেত্রে 160 পর্যন্ত যেতে পারে। তো এখানে একটু পার্থক্য আছে, কিন্তু আসলে দেখা গেছে যে এই থ্রেশহোল্ডটা নিচে ধরাতে এটা আসলে রোগীর জন্য ভালো, কারণ তারা সতর্ক হতে পারে এবং তখন থেকে হয়তো লবণ খাওয়া, তারপরে হচ্ছে যে চর্বি জাতীয় খাবার খাওয়া, এগুলো তারা যদি বন্ধ করে, অনেক সময় দেখা যায় যে আমরা প্রথমে বলে থাকি যে লাইফস্টাইল মডিফিকেশন প্রথম 6 মাস দেওয়া হয়। সেই ক্ষেত্রে রোগী যদি এক্সারসাইজ করে এবং দেখা যায় যে তার ব্লাড প্রেশারের ওষুধ নাও লাগতে পারে, তো এটার জন্যই আসলে এই ব্যবস্থাটা। আরেকটা আপনি যেটা বললেন যে কাট অফ ভ্যালু কার জন্য কোনটা, আমাদের টার্গেট হচ্ছে 120/80 নিচে রাখা কিছু গ্রুপ রোগীর জন্য। যেমন কারো যদি হার্টের অসুখের সাথে হার্টটা দুর্বল থাকে, আমরা কার্ডিওমায়োপ্যাথি বলে থাকি, কারো যদি স্ট্রোকের হিস্ট্রি থাকে, কারো যদি ব্লাড প্রেশার জনিত কারণে আগে চোখের সমস্যা হয়ে থাকে অথবা কিডনির সমস্যা হয়ে থাকে, মানে ব্লাড প্রেশারের কোনো কমপ্লিকেশন আগে হয়ে গেছে, তাদের কাট অফ ভ্যালু হচ্ছে যে ইভেন লাইক 120/80 নিচে। আর কারো যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে 130/80 নিচে, এবং তবুও তাদেরকে সেই সময় লাইফস্টাইল মডিফিকেশনে থাকতে হবে। আরেকটা জিনিস অ্যাড করতে চাই, 80 বছরের উপরে এই থ্রেশহোল্ডটা আবার ডিফারেন্ট, এটা হচ্ছে 150/90 উপরে থাকলে এটা বয়সের পার্থক্যের সাথে পার্থক্য হবে। অনেক ধন্যবাদ ডক্টর সিরাজুল মনিরা, এটি আমার মনে হয় অনেক দর্শকের অনেকগুলো প্রশ্নের উত্তর নিশ্চিত করেছে। আমরা যুক্ত করছি আরেকজন দর্শককে, তিনি যুক্ত হচ্ছেন একটি প্রশ্ন নিয়ে। দর্শক, আপনার পরিচয় দিন এবং প্রশ্নটি করুন। আমি সুভাষচন্দ্র মণ্ডল, ঢাকা উত্তরা থেকে বলছি। আমার সুগার আছে, সুগারটা আজকে সকালে মেপে দেখলাম খাওয়ার আগে 6, হ্যাঁ, আর আমার প্রেশারটা সবসময় 69 আর 113 থাকে। আমি প্রেশারের জন্য ওই টেলমিসার্টান এইটা খাচ্ছি, এইটা খেলেও যে অবস্থা, না খেলেও একই অবস্থা থাকে, এমতো অবস্থায় আমার করণীয় কি হবে? আচ্ছা, অনেক ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন। ডক্টর শফিক, আমার মনে হয় আপনি ধন্যবাদ। আপনি আপনার ব্লাড প্রেশার বলেছেন 113/69 ডিজিটাল মেশিনে মেপেছেন। 113/69 খুবই চমৎকার একটা ব্লাড প্রেশার, খুবই চমৎকার একটা ব্লাড প্রেশার। যে ব্লাড প্রেশারের জন্য আপনি বলেছেন টেলমিসার্টান খাচ্ছেন, টেলমিসার্টান 20 হতে পারে, 40 হতে পারে, 80 হতে পারে। যদি 20 হয়ে থাকে প্রবাবলি এইটা খুব দরকার আছে কিনা আমার জানা নাই। যদি 40 হয়ে থাকে তাহলে না খেলে ব্লাড প্রেশার আরও খানিকটা বেড়ে যাবার কথা, সেটা একটা ইস্যু। আর আপনার ব্লাড সুগার বলেছেন 6 খালি পেটে। আমি জানি না আপনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন কিনা। যদি ডায়াবেটিসের ওষুধ খেয়ে থাকেন সেক্ষেত্রে আমরা এই জাতীয় একটা ওষুধ সাধারণত দিয়ে থাকি, নট বিকজ অফ ব্লাড প্রেশার, রেদার টু প্রোটেক্ট কিডনি
অ্যান্ড আর ব্লাড প্রেশার ডক্টর সিরাজুল মনির অলরেডি বলেছেন যে 120/80 নিচে। আমি বরং বলি আরও একটু কম থাকলে আরও ভালো। যদি ছোট্ট একটা মানে অ্যাড করি এখানে, ফ্রামিংহাম স্টাডিতে দেখা গেছে যাদের ব্লাড প্রেশার যত বেশি কম তারা ততটাই ভালো থাকেন ভবিষ্যতে। কমপ্লিকেশন, সব ধরনের কমপ্লিকেশনস থেকে তারা দূরে থাকেন। কী কী কমপ্লিকেশনস হয় সেটা আমরা ছোট্ট করে একটু বলে দিই। স্ট্রোক হতে পারে, পেশেন্টের ব্লাড প্রেশার বেশি থাকলে স্ট্রোক হতে পারে। তারপর চোখের সমস্যা হতে পারে, চোখের ভিতর রক্তক্ষরণ হতে পারে। তারপর হার্ট অ্যাটাক হতে পারে এবং কিডনি নষ্ট হতে পারে। সবচেয়ে কষ্টকর জায়গায় কিন্তু কিডনি নষ্ট হয়। হার্ট অ্যাটাক একটা পেশেন্ট হঠাৎ করে মারা যেতে পারে, কিন্তু যদি কিডনি সমস্যা হয় তাহলে এই পেশেন্টের সমস্ত সঞ্চয় এক কিডনি দিয়েই বেরিয়ে যেতে পারে ডায়ালিসিস করে। কাজেই এটা অত্যন্ত কষ্টকর জায়গা। সেই জন্য ব্লাড প্রেশারকে যত কম রাখা যাবে এবং টলারেবল, পেশেন্টের কোনো সিমটম হবে না কিন্তু পেশেন্ট টলারেট করতে পারে, এই ধরনের ব্লাড প্রেশার যদি থাকে ইভেন 90-60। যদি পেশেন্টের, আমাদের মা বোনেদের অনেকেরই ব্লাড প্রেশার কিন্তু 90-60 থাকে এবং তারা কিন্তু সমস্ত কাজ করে বেড়াচ্ছে। মাঝে মাঝে বলেন দুর্বল লাগে, কিন্তু নট বিকজ অফ ব্লাড প্রেশার, মেবি সাম আদার রিজন। কিন্তু আমরা ব্লাড প্রেশার ঘাড়ের উপরে অনেক সময় দোষ চাপিয়ে দিই যে ব্লাড প্রেশার দেখেন না, ব্লাড প্রেশার 96, তার তো দুর্বল লাগবে, কিন্তু ব্যাপারটা তা নয়। কারণ এই ব্লাড প্রেশার দিয়ে সমস্ত কাজ উনি করে যাচ্ছেন দিনের পর দিন, বছরের পর বছর। কাজে এই 90-60 ব্লাড প্রেশারের মহিলারা ওই 120-80 পুরুষ বা মহিলাদের থেকে বেশি ভালো থাকেন এবং দীর্ঘদিন ভালো থাকে। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু আমাদের কিছু আশ্বস্ত হওয়ার বিষয়ও কিন্তু আছে। সঠিকভাবে আসলে জিনিসটি জানা এবং নিজের শরীরটাকে বোঝা ভীষণ গুরুত্বপূর্ণ। ডাক্তার শফিক, আজকে আমরা শেষ করছি। আমার মনে হয় আরও দর্শকদের আরও প্রশ্ন থাকতো, আমাদের অনেক আলোচ্য বিষয় ছিল, ভবিষ্যতে আবার আপনাকে যুক্ত করব। ডাক্তার সিরাজুল মনিরা, অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার আপনাদেরকে যুক্ত করব সে আশা রাখছি। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। অনেকেই খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। আশা করি দর্শকদের এসব প্রশ্নের মধ্য দিয়ে আপনারা যারা প্রশ্ন করেননি বা আমাদের অনুষ্ঠানটি দেখেছেন তারাও তাদের নিজেদের অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সবশেষ যেই কথাটি মনে রাখতে হবে সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ, এটি নিয়ন্ত্রণে রাখাটা আমাদের সর্বাঙ্গীন সুস্থতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার জন্য বারবার এসছে আমাদের জীবনযাপন যেটা, সেখানে আমাদের আসলে একটি সুস্থ ধারা নিশ্চিত করতে হবে। আশা করি আপনারা সকলে সচেতন হবেন এবং সুস্থ থাকবেন, সে আশাবাদ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।